শুভ অপরাহ্ন। আমি সিঞ্জিনী পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ আয়োজিত দ্বিতীয় সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতায় উপস্থিত সকলকে স্বাগত জানাই। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন ভাষাতাত্ত্বিক, সাহিত্য সাধক তথা শিক্ষাবিদ। বিদ্যাসাগর কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু হয়েছিল। এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ধ্বনিবিজ্ঞানে ডিপ্লোমা করেছেন। ভাষাবিজ্ঞানী ড্যানিয়েল জোন্সের তত্ত্বাবধানে ইন্ডো আরিয়ান লিঙ্গুইস্টিক্স, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ডিলিট ডিগ্রি অর্জন করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষাতত্ত্বের খয়রা অধ্যাপক এবং এমেরিটাস অধ্যাপক হিসেবে সুদীর্ঘকাল অধ্যাপনা করেছেন। প্রায় সমস্ত নব্য ভারতীয় আর্য ভাষার ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের ভ্রূণ নিহিত রয়েছে সুনীতি কুমারের মহাগ্রন্থ ওডিবিএলে। ভাষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বাঙালির জীবন ইতিহাসের তথা ভারতীয় সমাজ সংস্কৃতির সামগ্রিক রূপের অনুসন্ধান করেছিলেন, নিজেকে প্রসারিত করেছিলেন বৈশ্বিক বিদ্বৎ চর্চার ধারায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় আকাঙ্ক্ষায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই দেশজ শিক্ষার মূল সূত্রটি অনুরণিত। 25শে নভেম্বর 2023 আইএলএসআর আয়োজিত প্রথম সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা উপলক্ষে অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক আচার্য জগদীশচন্দ্র বসু সভাগৃহে এই সভাগৃহে হাউ ল্যাঙ্গুয়েজ হোল্ডস আস শীর্ষক আলোচনায় ভাষার ধারক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রায়োগিক মার্ক্সবাদী, নারীবাদী, বিনির্মাণবাদী স্পিভাক ভাষার নির্মাণ এবং সীমাবদ্ধতার প্রসঙ্গে নিজের সমাজকর্মী জীবনচর্যালব্ধ অভিজ্ঞতা এবং তত্ত্ব দর্শনের প্রস্থচ্ছেদে তার নৈতিক দার্শনিক অবস্থান স্পষ্ট করেছিলেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, লেখক এবং চিন্তক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক পলাশ বরণ পাল। তাকে আমরা মঞ্চে উপবেশনের অনুরোধ জানাচ্ছি। আজকের মাননীয় বক্তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর জন্য আইএলএসআর এর অধিকর্তা অধ্যাপক স্বাতী গুহকে অনুরোধ জানাই। তিনি স্যারের হাতে তুলে দিচ্ছেন আইএলএসআর প্রেসের প্রকাশিত কিছু বই। কবি ভালোবাসেন জাঁদরেল উপমা দিতে, দুর্ধর্ষ সব উদ্ধৃতি প্রবন্ধকারের প্রিয়। গায়কের তুরুপের তাস তার গলার গিটকিরি, ফুটবল খেলোয়াড় দেখাতে চান বল নিয়ে কাটানোর কারিগরি। তেমনি যদি জিজ্ঞেস করা যায় পদার্থবিদেরা কি পছন্দ করেন, সম্ভবত এই প্রশ্নের একটাই উত্তর হয়, পদার্থবিদেরা পছন্দ করেন সংরক্ষণ সূত্র। এটা স্যারের লেখা কি দিয়ে সমস্ত কিছু গড়া বইয়ের মুখবন্ধ থেকে আমি পড়লাম। বিজ্ঞান হোক বা মানবীবিদ্যা, উভয়েরই গবেষণার শেষ নেই, তাই প্রশ্নও অনন্ত। বিজ্ঞানের বর্ণপরিচয় শক্তি সংরক্ষণ সূত্র হলে মানবীবিদ্যার সহজ পাঠ হলো ভাষা তথা সংস্কৃতির সংরক্ষণ। অধ্যাপক পলাশ বরণ পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এমেরিটাস অধ্যাপক। তিনি একাধারে বিজ্ঞানী, লেখক ও কবি। তার গবেষণার প্রধান ক্ষেত্র কণা পদার্থবিজ্ঞান। রবীন্দ্র মহাপাত্রের সঙ্গে লেখা তার বই ম্যাসিভ নিউট্রিনোস ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স নিউট্রিনো পদার্থবিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞানের একটি প্রামাণ্য পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত। সুদীর্ঘকাল ধরে প্রায় 1988 সাল থেকে তিনি বাংলায় বিজ্ঞান চর্চাকে প্রচলিত করতে একাধিক বই লিখেছেন। বাংলা ভাষায় কণা পদার্থবিদ্যার জনপ্রিয় বই কি দিয়ে সমস্ত কিছু গড়া, বিভিন্ন সভ্যতার ক্যালেন্ডারের বিকাশ এবং জ্যোতির্বিদ্যার বিকাশের সাথে সম্পর্ক নিয়ে লেখা সাল তারিখের ইতিহাস, রং এবং রঙের উপলব্ধি, রং উৎপাদন এবং পুনরুৎপাদন, প্রযুক্তি বিজ্ঞান নিয়ে লেখা রং বেরং ইত্যাদি গ্রন্থ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি বাংলা ধ্বনিতত্ত্ব, বানান ও ব্যাকরণ নিয়ে একাধিক প্রবন্ধ ও বই লিখেছেন। ধ্বনিমালা, বর্ণমালা, ভাষা, বানান এবং ব্যাকরণের বিভিন্ন দিকের উপর বেশ কয়েকটি প্রবন্ধের সংগ্রহ আমরি বাংলা ভাষা, বানান এবং ব্যাকরণের বিভিন্ন দিক নিয়ে সংবাদপত্রের ক্রোড়পত্র এবং সাহিত্য পত্রিকার জন্য লেখা কয়েকটি ছোট নিবন্ধের সংগ্রহ কথার কথা ইত্যাদি উল্লেখযোগ্য।
বহু ভাষাবিদ অধ্যাপক পাল মূল স্পেনীয় ভাষায় লেখা পাবলো নেরুদার দন্তে নাসে না ইয়া নুবিয়া অনুবাদ করে লিখেছেন যেখানে বৃষ্টির জন্ম। মূল ফরাসি থেকে জ্যাক প্রেভের পাহল অনুবাদ করে লিখেছেন কথা। মাতুসো বাসোর জাপানি হাইকু অনুবাদ করেছেন। পরশুরাম এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প ইংরেজিতে অনুবাদ করেছেন। তার লেখা বিজ্ঞান, ব্যক্তি, যুক্তি, সময়, সমাজ ও আইনস্টাইনের উত্তরাধিকার এই বই দুটির জন্য তিনি যথাক্রমে রবীন্দ্র স্মৃতি পুরস্কার ও রামেন্দ্র সুন্দর স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। সারা বিশ্ব থেকে লোককথা সংগ্রহ করে ছোটদের জন্য লিখেছেন নানা দেশ নানা গল্প নামক বইটি। আজ তার বক্তব্যের শিরোনাম নানা ভাষা নানা স্বর। স্যার, আপনাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমার পরিচয় শুনে আপনারা বুঝলেন যে আমি এই বিষয়ে খানিকটা বহিরাগত। আমার আসল যে অধ্যয়নের বিষয় সেটা পদার্থবিদ্যা, কিন্তু সেই সঙ্গে আমি ভাষা নিয়ে খানিকটা চর্চা করেছি, সেই সূত্রেই আমাকে এখানে ডাকা। এর জন্য আমি ILSR এর কর্তৃপক্ষের কাছে, বিশেষত স্বাতী গুহের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ভাষা নানা স্বর, এর মধ্যে স্বর কথাটা একটু ব্যাখ্যা করে আমি শুরু করতে চাই। স্বর কথাটা নানাভাবে ব্যবহৃত হয়। মানুষের অধিকার যখন মানুষ সোচ্চারে ঘোষণা করে তখন সেটাও বলা হয় যে মানুষের স্বর শোনা যাচ্ছে। এখানে সে অর্থে স্বর নয়। ব্যাকরণের কথায় যদি আসি, যেহেতু সুনীতি কুমার স্মারক বক্তৃতা এটি, ব্যাকরণের কথায় যদি আমরা আসি তাহলেও স্বর কথাটা দুভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে যে কোনো আওয়াজ যেটা কোনো রকম অর্থ জ্ঞাপন করবার জন্য আমাদের মুখ থেকে নিঃসৃত হয়, সেটাকে আমরা স্বর বলে থাকি। আবার সেই সমস্ত রকম আওয়াজের মধ্যে আবার আমরা দুটো বড় ভাগ করি, একটা হচ্ছে ব্যঞ্জন আর একটা হচ্ছে স্বর। এই শেষ যে স্বর কথাটা বললাম, এই অর্থেই আমাদের আজকের আলোচনা স্বর কথাটা ব্যবহৃত হয়েছে। সুনীতি কুমারের স্মারক এই বক্তৃতায় সুনীতি কুমারের যে অধীত বিষয় ব্যাকরণ, সেই ব্যাকরণের নিরিখে আমরা স্বরধ্বনি সম্বন্ধে কিছু আলোচনা করব। সাধারণত তো আমরা দুর্নীতির কথাই বেশি আলোচনা করি, একটু সুনীতির কথাও আলোচনা হোক। প্রথম আলোচনা শুরু করা যাক ঘরের থেকেই, অর্থাৎ বাংলার থেকেই। নানা ভাষা ব্যাপারটা পরে আসবে। বাংলায় আমরা যদি বলি যে স্বরবর্ণ কটি, বিদ্যাসাগরের আগে পর্যন্ত বাংলায় 16টি স্বর লেখা হতো। রামমোহনের গৌড়ীয় ব্যাকরণ বা মোটামুটি সমসাময়িক অন্যান্য যারা ব্যাকরণ লিখেছেন, মদন মোহন ইত্যাদি, তারা সবাই 16টি স্বর ব্যবহার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 16টি স্বর এখানে: অ আ রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রি দীর্ঘ রি, লি দীর্ঘ লি, এ ওই ও ও এবং অনুস্বর বিসর্গ। বিদ্যাসাগর এসে বললেন যে এই তালিকার কোনো মানে হয় না, কেননা অনুস্বর বিসর্গ মোটেই স্বরধ্বনি নয়, ও দুটোকে বাদ দাও, অন্য জায়গায় নিয়ে যাও। আর দীর্ঘ রি এবং দীর্ঘ লি বাংলায় মোটেই ব্যবহার হয় না। সুতরাং 4টেকে উনি ছেঁটে দিয়ে উনি রাখলেন 12টা স্বরবর্ণ। এবং মোটামুটি এখনো আমরা যখন স্বরবর্ণের তালিকার কথা ভাবি, আমরা মনে মনে অনেক সময় এই ছকটার কথা ভাবি।
কিন্তু এই ছকটার মধ্যে একটু অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে এই যে বিদ্যাসাগর যে বাহুল্যবোধের কয়েকটি স্বরবর্ণকে বাদ দিলেন, তখন বিদ্যাসাগর নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন, কিন্তু কেন বাদ দেননি আমি জানি না, যে লিটা যে বাংলায় ব্যবহার হয় না সেটা উনি কেন বললেন না। ফলে বিদ্যাসাগরের পরবর্তী যারা বাংলা বর্ণমালা লিখলেন তারা অনেকেই ওই লিটাও বাদ দিয়ে দিলেন। রবীন্দ্রনাথ তার সহজ পাঠে লি কোথাও উল্লেখ করেননি, যদিও তিনি এক জায়গায় কোথাও সাজিয়ে সবকটা স্বরবর্ণ লেখেননি, কিন্তু তারপরে যারা লিখেছেন, সুখলতা রাওয়ের নিজে পড়ো একটা উল্লেখযোগ্য শিশু শিক্ষার বই, সেখানে সুখলতা এইভাবে সাজিয়েছেন যে বিদ্যাসাগর ওই 3/4 একটা চৌখুপি করবার জন্য যদি লিকে ঢুকিয়ে থাকেন, তাহলে সুখলতা দেখালেন যে আমরা অন্যরকম জ্যামিতিও দেখাতে পারি। এই জ্যামিতিটাও বেশ ভালোই জ্যামিতি, এবং এতে লি এর কোনো দরকার হচ্ছে না। এই 11টার মধ্যে আবার ঠিক এইরকম ভাবে সাজানো উচিত কিনা সেটা নিয়েও একটু মতভেদ আছে। এর পরের একটা বর্ণমালা আমরা দেখাবো, এটাকে বলা যেতে পারে পবিত্র বর্ণমালা, মানে পবিত্রটা এখানে বিশেষণ নয়, বিশেষ্য। পবিত্র সরকার লিখেছেন বর্ণমালা এইভাবে, তিনি বলছেন অ আর রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ এ ও, এবং একদম শেষে হচ্ছে ওই ও আর রি। কেন তিনি এভাবে সাজাচ্ছেন সেটা বোঝাটা খুব শক্ত নয়, যে ওই ও এবং রি সত্যি সত্যি শুদ্ধ স্বরধ্বনি দ্যোতক নয়, সেই জন্য তিনি এগুলোকে শেষকালে যেন ফুটনোটের মতো রাখার পক্ষপাত। যাই হোক, এই 11টা যে স্বরবর্ণ, এগুলো কোনো না কোনো ভাবে বাংলা লেখার কাজে ব্যবহৃত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা স্বরবর্ণের কথা এখানে বলতে আসিনি, আমরা বলতে এসেছি স্বরধ্বনির কথা। স্বরধ্বনি অন্যরকম হিসেব, স্বরধ্বনি বাংলায় মোটেই 11টা নয়। কিরকম? প্রথমত দেখা যাক শুদ্ধ স্বরধ্বনি কটা আছে বাংলায়। শুদ্ধ স্বরধ্বনি এখানে দেখতে পাচ্ছেন, আমি 7টি স্বরধ্বনি লিখে দেখিয়েছি। কেন এইভাবে লিখেছি? এরকম একটা ত্রিভুজের মতো, মানে আমি অঙ্ক এবং বিজ্ঞানের লোক বলেই আমি ত্রিভুজ চতুর্ভুজ দেখাতে শুরু করব, এটা ভাববেন না, এর একটা কারণ আছে, সেটা আমি এক্ষুনি আসছি। এর মধ্যে আপাতত যা যা আছে সেগুলো লক্ষ্য করুন। ওপরের সারিতে দেখছেন ই এবং উ, তারপরে সারিতে এ এবং ও, একেবারে তলায় আ, তার একটু ওপরে ডান দিকে হচ্ছে অ, আর বাকি যে একটি জিনিস রয়েছে সেটা সত্যি বলতে ওরকম কোনো বর্ণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা ধ্বনি রয়েছে, যে ধ্বনিটার জন্য বাংলায় বর্ণ নেই বলে আমাকে একটা নতুন বর্ণ তৈরি করে বসাতে হয়েছে। সেই ধ্বনিটা হচ্ছে অ্যা, অ্যা ধ্বনি। এই বাকি 6টির সঙ্গে এই অ্যা মিলিয়ে মোট 7টি স্বরধ্বনি। এর মধ্যে এটাও দেখতে পাচ্ছেন যে হ্রস্ব দীর্ঘ কোনো ভেদ করা হয়নি, কারণ বাংলায় হ্রস্ব দীর্ঘ স্বরধ্বনির, এমন নয় যে বাংলায় হ্রস্ব দীর্ঘ স্বরধ্বনি উচ্চারিত হয় না, কিন্তু সেই উচ্চারণ ভেদে বাংলায় কোনো ধ্বনিবর্গ বদল হয় না। ধ্বনিবর্গের বদল মানে কি? এমন একটা কিছু বদল যার ফলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। এটা বাংলা কবিতার ছন্দের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা, যে হ্রস্ব দীর্ঘের তফাৎ আমরা করি না, যার জন্য বাংলা ছন্দে একই শব্দকে হ্রস্ব এবং দীর্ঘ করে দুভাবে পড়া যেতে পারে, এরকম ছন্দ আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা লাইন দেখা যাক, আপনি এভাবে বলতে পারেন, আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে। আবার আপনি এরকমও বলতে পারেন, আমি দিনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে। এই প্রথম যখন আমি দিনহীন বললাম, তখন ওটা দীর্ঘ করে উচ্চারণ করা হলো, ওটা 2 মাত্রা হয়ে গেল। আর যখন দিনহীন বললাম, তখন ওটা 1 মাত্রা থেকে গেল, ওই নোতে গিয়ে আর 1 মাত্রা এলো, কিন্তু ওর জন্য কোনো অর্থের বদল হয় না। এখন আপনি বলবেন, কেন? দিন তো দরস্বী, ন তো আর একটা শব্দ আছে। হ্যাঁ আছে, কিন্তু সেটার উচ্চারণও একই, সেটাও
স্থানভেদে দীর্ঘ উচ্চারিত হতে পারে, হ্রস্ব উচ্চারিত হতে পারে। আচ্ছা, তাহলে এই হলো বাংলা স্বরধ্বনির শুদ্ধ স্বরের তালিকা। কেন আমরা এভাবে সাজিয়েছি সেটা এবার একটু বলি। সেটা বোঝবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আপনারা যদি সকলেই বা অন্তত কেউ কেউ যদি মনে মনে একটু এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার চেষ্টা করে দেখেন। আমি একটু মানে এখানে একটু অভিনয়ের মতো করে দেখাচ্ছি, একটু বাড়াবাড়ি করে, একটু অতি অভিনয় করে দেখাচ্ছি কিরকম ভাবে এই স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়। একেবারে ওপরের বাদিক থেকে শুরু করছি। ই ই বলতে গেলে দেখছেন যে ঠোঁট দুটোর এই পাশ দুটো প্রসারিত হয়ে যাচ্ছে, ই। এবারে এ, ঠোঁট কিন্তু আরেকটু ঢুকে এসেছে। আ আ যখন হচ্ছে তখন থুতনি সবচেয়ে ঝুলে পড়েছে, ওর চেয়ে আর ঝোলানো সম্ভব নয়, ওই জন্য ওটা হচ্ছে সবচেয়ে তলায়। এই যে সবচেয়ে ঝুলে থাকে, এর জন্য মুখের যে খোলা ভাবটা এটা সবচেয়ে বেশি হয় আ বলার ক্ষেত্রে। এই জন্যই যখন লোকে গান গাইতে শেখে, গানের সরগম লোকে আ করে গায়, কারণ তাতে মুখ খুলে গাওয়া অভ্যেস হবে। এবার উল্টো দিকে যাওয়া যাক। আ, অ, ও, উ। দেখুন উ বলার সময় মুখ ছুচলো হয়ে গেছে, ওর চেয়ে বেশি আর ছুচলো করা যায় না। এই আ থেকে ক্রমশ ছুচলো হতে হতে উতে যাচ্ছে, আর উল্টো দিকে আ থেকে ক্রমশ এই ঠোঁটের দুটো প্রান্ত চওড়া হতে হতে ই এর দিকে যাচ্ছে। এই জন্য এইভাবে সাজানো হয়েছে। এই সাজানোটা দেখলে বাংলা ধ্বনির সম্বন্ধে অনেক কথা খুব সহজেই বোঝা যায়। যেমন ধরুন, একটা হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কিরকম? ধরুন ভিজা, ভিজা শব্দটা থেকে আমরা বলি ভিজে। কেন? ওই যে দেখুন, ভিতে ওখানে ই আর এখানে আ, ভিজা। অত দূরে, আমরা ভাই একটু অলস জাতি, আমরা অত তাড়াতাড়ি অত দূরে যেতে চাই না, ওই জন্য একটু নেমে ই এতে আমরা দাঁড়িয়ে যাই, ভিজে। অথবা ভেজা, প্রথমটাতেই নেমে আসি যাতে আতে যাওয়ার সুবিধা হয়। তেমনি জুতা থেকে জুতো, উ ছিল সবচেয়ে উপরে, আ ছিল সবচেয়ে নিচে, ওই জন্য উ থেকে একটু নেমে এলাম, জুতো, ওতে নেমে এলাম। মিথ্যা মিথ্যি থেকে মিছিমিছি ইত্যাদি। এই এই যে স্বরসঙ্গতিগুলো হয়, এগুলো বানানে স্বীকৃত হয়। আবার অনেক স্বরসঙ্গতি হয় যেগুলো বানানে স্বীকার করা হয় না, সেগুলো মূলত ও ধ্বনিকে আশ্রয় করে। যেমন ক লয়াকার হলে তার উচ্চারণ হয় কলা, কিন্তু ক লয়রসিকার হলে কলি হয় না, কলি। এও স্বরসঙ্গতি, কারণ ইটা উপরে আছে, অতএব আমরা খানিকটা ওপরে চলে যাই। কলুর থেকে কলু, সেটা কলু নয়, কলু। এমনি করে অনেক শব্দের উচ্চারণ বাংলায় স্বরসঙ্গতি দেখা যায়, এবং স্বরের পরিবর্তনের আরো অন্য অনেক নিয়ম আছে, সেগুলো আলোচনা করা যায়, কিন্তু সেগুলো আলোচনা করলে ওই নানা ভাষার দিকে আমরা আর যেতে পারবো না। সেই জন্য সেগুলো ছেড়ে আমরা এখন একটু অন্য ভাষার দিকে তাকাই। দেবনাগরী স্বরবর্ণের তালিকা দেখা যাক। দেবনাগরীর তালিকা একটা জায়গা থেকে আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এতে দেখছেন 3টে সারিতে লেখা হয়েছে। কেন 3টে সারি সে কথা আমি এক্ষুনি আসছি, কিন্তু তার আগে অন্য একটা কথা বলে নিই। সেটা হচ্ছে এই যে প্রথমে যে অ লেখা আছে, এই অ আর বাংলার অ কিন্তু এক জিনিস নয়। দেবনাগরীর অ হচ্ছে একটু হ্রস্ব আ। সংস্কৃতে অটা ছিল হ্রস্ব আ, অর্থাৎ আমরা যেটাকে নর শব্দ বলি সেটা নর নয়, নারা। তাহলে দেখছেন প্রথম যে সারি, প্রথম সারিতে রয়েছে হ্রস্ব আ এবং দীর্ঘ আ, তারপর হ্রস্ব ই এবং দীর্ঘ ই, তারপর হ্রস্ব উ এবং দীর্ঘ উ।
তিনটি স্বরের হ্রস্ব এবং দীর্ঘ রূপ। কোন তিনটি স্বর? ভুলে যাবেন না ত্রিভুজটার কথা। ত্রিভুজটার কথা আমাদের বারবার মনে রাখতে হবে। কোন তিনটি স্বর? ত্রিভুজের তিনটে কোণার তিনটি স্বর, তিনটি প্রান্তিক স্বর, মাঝখানের স্বর নেই। মধ্যবর্তী স্বরগুলো সংস্কৃতই ছিল না। আচ্ছা, তাহলে এইটা হলো প্রথম বৈশিষ্ট্য, যেটা দেবনাগরী বর্ণমালার আমাদের দৃষ্টি আকর্ষণ করার মতো। এবার দ্বিতীয় সারিতে দেখুন কি আছে। দ্বিতীয় সারিতে মনে আছে আপনাদের ছিল রি, দীর্ঘ রি, লি এবং দীর্ঘ লি। এগুলো আর একটা শ্রেণীর। এইগুলোকে বলা যায় স্বরলক্ষণাক্রান্ত ব্যঞ্জন। এই ব্যাপারটার আলোচনা আমি একদম শেষে করব, এটা নিয়ে আমি এখন কথা বাড়াচ্ছি না। কিন্তু অন্তত এইটুকু কথা বলে রাখা যায় যে এই যে চারটে লেখা আছে এর মধ্যে শুধু রি ছাড়া অন্য কোনোটাই আধুনিক কোনো ভারতীয় ভাষায় ব্যবহার হয় না। এবং লি বোধহয় সংস্কৃতেও একটা কি দুটো শব্দে ব্যবহার হতো। এবার তৃতীয় যে সারি, সেখানে রয়েছে দেখবেন এ, ওই, ও, ও, মানে আমাদের বাংলার মতো করে বললে এ, ওই, ও, ও। এটা আবার আর এক রকমের জিনিস। এগুলো হচ্ছে যৌগিক স্বর। এখন আপনারা বলবেন এটা কিরকম হলো? এই তো আমি বাংলার স্বরধ্বনিগুলো যখন দেখালাম তখন তো দেখালাম এ এবং ও হচ্ছে শুদ্ধ স্বর, তাহলে এখন সেটাকে যৌগিক স্বর বলছি কেন? উত্তর হচ্ছে যে হ্যাঁ, বাংলাতে এগুলো এ এবং ও সত্যি শুদ্ধ স্বর, কিন্তু সংস্কৃত ছিল না। অন্তত সংস্কৃতের আরো আগে যেটা ছিল বৈদিক ভাষা, যেটার থেকে সংস্কার করা হয়েছিল বলে সংস্কৃত ভাষা নাম হয়েছিল, সেই বৈদিক ভাষায় ছিল না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৈদিক ভাষা থেকে সংস্কৃতে আসার সময় কোনো একটা সময় এর উচ্চারণ আস্তে আস্তে বদলে যায় এবং শেষ অবধি এ এবং ও স্বরধ্বনির মতো উচ্চারিত হতে থাকে। কিন্তু তাহলে সংস্কৃত বা বৈদিক ভাষায় এ এবং ও যে আমরা বলছি সেগুলো কি তাহলে সত্যি যৌগিক স্বর ছিল? এবং যদি থাকেই সেটা আমরা জানলাম কি করে? তার একটা উত্তর এখানে দেখানো হচ্ছে। দেখুন, পুরনো উচ্চারণ আমরা কি করে বুঝতে পারি তার একটা নমুনা এখানে রয়েছে। সংস্কৃত সন্ধির নিয়ম দেখুন। হ্রস্ব ই এবং হ্রস্ব ই মিলে দীর্ঘ ই হয়। যেমন রবীন্দ্র, দুটো পরপর উচ্চারণ করে দেখুন, দীর্ঘ হচ্ছে। রবীন্দ্র, রবীন্দ্র, দীর্ঘ হচ্ছে। তেমনি হ্রস্ব উ করলে হয় মরুদ্যান, মরুদ্যান, দীর্ঘ উ হয়ে গেল। এটাই হচ্ছে নিয়ম। ঠিক তেমনি সংস্কৃত সন্ধির আরেকটি নিয়ম হচ্ছে অ এবং অ যোগ হলে আ হবে। কেন হবে? আমরা যদি অটাকে এখনকার মতো করে বলি, মানে ধরুন নীল, নীল শব্দটা আমরা হসন্ত উচ্চারণ করি, কিন্তু যদি আমরা সাথে একটা অ দিয়েও উচ্চারণ করি, আমাদের এখনকার অয়ের মতো উচ্চারণ করলে ওই অয়ের সঙ্গে অম্বর যোগ করলে আ হয় না। নীলম্বর, আ তো হচ্ছে না কোথাও। তার মানে ওই অটা নিশ্চয়ই হ্রস্ব আছে। সেই জন্যই দুটো হ্রস্ব ই যোগ হয়ে যেরকম দীর্ঘ ই হচ্ছে, সেরকম দুটো হ্রস্ব আ যোগ হয়ে দীর্ঘ আ হচ্ছে। এইটার থেকে বোঝা যাচ্ছে যে আগেকার কালে অ কিরকম ভাবে উচ্চারিত হতো সংস্কৃত আমলে। ঠিক তেমনি এটা তো দেখালাম যে দুটো একই স্বরের সন্ধি হচ্ছে। এবার দুটো আলাদা স্বরের সন্ধি হলে কিরকম হয় দেখুন। অ যোগ ই সংস্কৃত সন্ধির নিয়মে হয় এ। যেমন পূর্ণ ইন্দু, পূর্ণেন্দু। তাড়াতাড়ি উচ্চারণ করে দেখুন, আমাদের বাংলার মতো পূর্ণ ইন্দু করে কোনোদিন পূর্ণেন্দু হবে না। তাহলে কেন ওরকম হচ্ছে? তার কারণ হচ্ছে ওই যে যেটাকে এ কার দিয়ে লেখা হচ্ছে সেটা এ এখনকার এর মতো উচ্চারণ ছিল না। তেমনি সূর্য উদয়, সূর্যোদয়, সূর্য উদয়, সূর্য মানে ও উচ্চারণ করবেন না, অ। সূর্য উদয়, এইটা বলতে গেলে ওই উটা আর পুরোপুরি উ হয় না। ওটা যা হয় সেটা হচ্ছে অনেকটা মানে অ এর পরে যদি একটা ইংরেজি ডব্লিউ এর মতো ধ্বনি ভাবেন বা অন্তস্থ ব এর মতো ধ্বনি ভাবেন, সেই রকম একটা উচ্চারণ কাছাকাছি আসে। তেমনি পূর্ণেন্দু, পূর্ণেন্দু,
পূর্ণান্দু, ওই যে অয় মতন একটা উচ্চারণ হয়ে যাচ্ছে, এইটা ছিল এর উচ্চারণ। এ ছিল অয়, ওই ছিল আয়। সেই জন্য অয়ের সঙ্গে এ যখন যোগ হচ্ছে জনযুক্ত এক, জন এক, ওই দুটো অ মিলে তখন আ হয়ে যাচ্ছে, ওই জন্য আয় হয়ে যাচ্ছে, জনৈক, ওই ওই হয়ে গেল। অর্থাৎ এই যে এ এবং ও, এগুলো সেই সময় ছিল যৌগিক স্বর। এখন হিন্দি এবং অন্যান্য আধুনিক ভারতীয় ভাষায় ব্যাপারটা কিরকম দাঁড়িয়েছে একটু দেখা যাক। বাংলার যে অধ্বনি সেটা প্রায় কোনো ভারতীয় ভাষাতে নেই। মানে পূব দিকের ভারতীয় ভাষাগুলো হয়তো আছে, অসমিয়া ইত্যাদিতে আছে, কিন্তু উত্তর, দক্ষিণ, পশ্চিম কোনো ভারতীয় ভাষায় বাংলার অধ্বনি নেই। সেই জন্য হিন্দিতে যেমন কিছু কিছু ইংরেজি থেকে আসা ঋণ শব্দের জন্য এদের একটু অসুবিধা হচ্ছিল সেটা লেখা। সেই জন্য তারা একটা নতুন বর্ণ তৈরি করে নিয়েছে। এই যেমন দেখুন এখানে লেখা হয়েছে সকেট, ওই যে স, ওটা লেখা হয়েছে একটা আকারের মতো দিয়ে, কিন্তু তার উপরে একটা অর্ধচন্দ্র, সেইটা দিয়ে বাংলার যে অধ্বনি সেইটা হিন্দিতে বোঝানো হচ্ছে। তেমনি বাংলার যে অ্যা ধ্বনি সেটাও প্রায় কোনো ভাষায় নেই। হিন্দিতে অ্যা দিয়ে একটা যৌগিক স্বর আছে অ্যায়, হ্যায় যেমন, কিন্তু শুধু অ্যা ধ্বনি নেই। সেই জন্য তাদের ওই একই সমস্যা আবার, এবং শুধু হিন্দির না, অনেক ভারতীয় ভাষাতেই এই সমস্যা। হিন্দি কিভাবে সমাধান করেছে, হিন্দি বলেছে ও আর কিছু করার নেই, ওই কার দিয়ে লিখে দাও, ওই প্যাকেট উচ্চারণ করবে লোক। মারাঠি বলেছে যে না, আমরা একটু অন্যরকম করছি, আমরা ওই শুধু অর্ধচন্দ্রটাকে দিয়েই উচ্চারণ বোঝাবো। কাজে এই মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে মারাঠির সমাধান। আর অন্য কোনো ভাষা বলেছে ও আর কিছু করার নেই, ও একার দিয়েই লিখে যান। অরমিয়া ভাষায় যেমন কয়েকার ট। এখন এটা দেখে আপনাদের মনে হতো এটা কিরকম হলো, প্যাকেটের জায়গায় প্যাকেট লিখছে। কিন্তু বাংলায় মনে করে দেখুন এরকম অনেক শব্দ আছে, ঋণ শব্দও নয়। আমরা বলি এখন কিন্তু লিখি এখন, বলি এক কিন্তু লিখি এক। কাজে বাংলাতেও অনেক শব্দে যেগুলো একেবারে খানদানি বাংলা শব্দ, সেখানেও এই উচ্চারণ বোঝানো হয় এ দিয়ে। আর অনেক জায়গায় অন্য ব্যবস্থা করা হয়, সেটার কথায় আসছে। তাহলে এই যে বললাম যে ধ্বনিটা, এর জন্য তো বাংলায় তো কোনো বর্ণ নেই, তাহলে এর জন্য কি আমাদের একটা নতুন বর্ণ করা উচিত? আর বলবেন সে কি কথা, সর্বনাশ কথা, বর্ণমালাকে ঘাটাবেন। ঘাটানো হয়েছে বহুবার, এমন না যে একটা নতুন কোনো অন্যায় কাজ আমরা করতে যাচ্ছি। বিদ্যাসাগর মশাই ঢয় শূন্যরা অন্তস্থ জ এগুলোকে সব বর্ণমালায় ঢুকিয়েছিলেন, তার আগে এগুলো বর্ণমালায় ছিল না। ঢয় শূন্যরাকে মনে করা হতো ডয়ের একটা রূপভেদ। কাজে নতুন উচ্চারণের প্রয়োজনে নতুন বর্ণ ঢুকবে, এটা খুব একটা ভয়ঙ্কর কেলেঙ্কারির কোনো কথা নয়। এরকম হয়, এবং সত্যি বলতে গেলে এরকম হওয়া উচিত। বাংলার ক্ষেত্রে এই যেমন আধুনিক কালে ফুটকি দেওয়া জয়ের পেছনে প্রচুর পরিশ্রম করছেন কোনো সংস্থা। এত পরিশ্রম করছে যে তারা স্বাভাবিক জয়ের উচ্চারণ লিখতে গেলেও অনেক সময় তলায় একটি ফুটকি গুঁজে দিচ্ছেন। অথচ এই ধ্বনিটা কিন্তু মান্য বাংলায় নেই। মানে বাংলা পল্লিগীতি গাইতে গিয়ে সবাই যখন করে কথা বলেন, কিন্তু মান্য বাংলায় এই ধ্বনিটি নেই। এখন বলতে পারেন যে ঠিক আছে, মান্য বাংলা নেই তো কি হয়েছে, ঋণ শব্দের জন্য তো আমরা ব্যবহার করতে পারি। ঠিক কথা, ব্যবহার করতে পারি, কিন্তু তার আগে ঘরের দিকে তাকান, বাংলার নিজের উচ্চারণের জন্য কোথায় বর্ণ নেই সেটা দেখুন। যেটা মান্য বাংলাতেও আছে সেটার জন্য একটা নতুন বর্ণ হবে না কেন? এখন এই উচ্চারণটা লেখার অনেক রকম চেষ্টা হয়েছে। কালীপ্রসন্ন সিংহ হুতম পাঁচার নকশায় এইরকম সব বানান লিখেছেন। এই এক খেলা হয়েছে। জফলায় আকার কালীপ্রসন্নের আগে কেউ লেখেননি আমি তা বলছি না,
মানে লিখেছেন যে আমি তাও বলছি না, আমার অত জ্ঞান নেই, কিন্তু কালীপ্রসন্ন বহুল ব্যবহার করেছেন এটি। এবং কেন ব্যবহার করেছেন তার কারণ তিনি নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে সংস্কৃতর অনেক শব্দ, অনেক তৎসম শব্দ যেখানে জফলায় আকার আছে সেগুলো আমরা এর মতো উচ্চারণ করি, যেমন ত্যাগ, ন্যায়, এইগুলো আমরা এর মতো উচ্চারণ করি। সুতরাং উচ্চারণটা জফলায় আকার দিয়ে হচ্ছে, কিন্তু এটার একটা সমস্যা আছে যার জন্য এটা খুব বেশি চালু হতে পারেনি। সমস্যাটা হচ্ছে জফলায় আকারের অন্য একটা কাজ আছে। কাজটা হচ্ছে এই, দুটো শব্দ বলে দেখুন, একটা হচ্ছে খ্যাত, যেখানে জফলায় আকারটা উচ্চারণ বোঝাচ্ছে, আর একটা হচ্ছে বিখ্যাত। বিখ্যাত বলতে গিয়ে দেখলেন খটা কিন্তু দুবার উচ্চারিত হয়ে গেল। কাজে জফলায় আকার যখন আসে তখন সংশ্লিষ্ট ব্যঞ্জনটা দুবার উচ্চারিত হয়। আমরা কিন্তু সেটা চাইছি না, আমরা চাইছি শুদ্ধ স্বরের জন্য একটা বর্ণ, সেইটা আমাদের নেই। এবং সেই সমাধান প্রথম আমার ধারণা যিনি দিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনে থাকবেন, বিখ্যাত ভাষাতাত্ত্বিক, তার সঙ্গে কিছু কবিতা গান টান এসব লিখেছেন। রবীন্দ্রনাথ তার সহজ পাঠে প্রথম ভাগ দেখুন, বিশ্বভারতীর থেকে যখন ছাপা হয় কিভাবে ছাপা হয়, প্রথম দেখুন বেলা শব্দটা, আর তার পরের বাক্যে দেখুন তেল শব্দটা, দুটো একার দুরকম, একটা একারে মাত্রা আছে, একটা একারে মাত্রা নেই। এবং সহজ পাঠের মলাট খুলে ভেতরের তাকালেই দেখতে পাবেন সেখানে লেখা আছে যে এই দুরকম ভাবে একার ব্যবহার করা হয়েছে। বিশ্বভারতীর কাছে রবীন্দ্রনাথের নির্দেশ ছিল এই দুভাবে একার ব্যবহার করতে হবে যাতে এই তফাৎটা বোঝা যায়। কিন্তু এটারও সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ওই লাইনেই দেখুন, জলে, জলে যখন লেখা হচ্ছে তখন তো মাত্রাযুক্ত একার ব্যবহার করতে হচ্ছে। শব্দের মাঝখানে মাত্রাহীন একার দিলে সেটা একটু বিচ্ছিরি দেখায়, ওখানে একটা ছেদ পড়ে গেছে মনে হয়। সেই জন্য শব্দের মাঝখানে এই তফাৎ রাখা খুব মুশকিল। আর একটা মুশকিল হচ্ছে যখন কার টান নয়, শুদ্ধ এ বা এক, যেমন একা একা খেলা যায় না, একাটা যে সেটা তো বোঝানো যাচ্ছে না এটা দিয়ে। ওই যে একা, আর একেবারে নিচের লাইনে দেখুন এলে, দুটোই এ লেখা হয়েছে কিন্তু দুটো তো উচ্চারণ আলাদা। এটা রবীন্দ্রনাথের পদ্ধতিতে তফাৎ করা যাচ্ছে না। সেই জন্য পরবর্তীকালে আরো কিছু কিছু এরকম প্রস্তাব এসেছে। তা আমি একটা প্রস্তাব এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ওই এর মাঝখানটা একটু কেটে দেওয়া এবং একারের মাঝখানটা একটু কেটে দেওয়া। একা কেন এলে, এখানে অন্তত কোনো অসুবিধা নেই, কোথাও কোনো আটকাচ্ছে না। বেশ, তবে বুঝতেই পারছেন এইসব ব্যাপারে আমরা বাঙালিরা প্রচন্ড, কোনো ভালো বিশেষণ আমার মাথায় আসছে না, কিন্তু কিছুই হয়নি। এ নিয়ে অনেক কথা হয়েছে এবং অনেক বড় বড় লোকও বলেছেন। মনীন্দ্র কুমার ঘোষ একসময় বলেছিলেন, তিনি অবশ্য এই যে সমাধানটা আমি দেখাচ্ছি সেরকম না, তার চেহারাটা একটু অন্যরকম ছিল বর্ণের, কিন্তু বলেছেন এবং কিন্তু কোনো কাজ হয়। বেশ, বাংলার কথা এবার ছেড়ে দিয়ে আমরা এবার একটু অন্য ভাষার দিকে যাই, ইংরেজির কথায় আসি। ইংরেজিতে দেখুন, ওই যে আমি এর আগে যে ত্রিভুজটা এঁকেছিলাম, সেই ত্রিভুজটা এখানে একটু হালকা দাগ দিয়ে দেখানো হয়েছে, তলাটা একটু ছড়িয়ে দেওয়া হয়েছে একটা তফাৎ করার জন্য। এখন দেখতে পাচ্ছেন বাংলায় যেখানে 7টা স্বরধ্বনি ছিল সেখানে ইংরেজিতে কিন্তু অনেক বেশি স্বরধ্বনি, এত বেশি স্বরধ্বনি যে সেগুলোর তফাৎ অনেক সময় আমাদের বাংলা কানে ভালো করে ধরা পড়ে না। খুব ভালো প্রশিক্ষণ ছাড়া সেগুলো ভালো করে ধরা পড়ে না।
অনেক বাঙালি HURT শব্দ এবং HEART শব্দ একইভাবে উচ্চারণ করে, কিন্তু এগুলো কিন্তু আলাদা ধ্বনি। তা দেখতে পাচ্ছেন এই যে তিনটে প্রান্তিক স্বর, একটা হচ্ছে ই, এখানে ই, ওখানে হচ্ছে উ, আর তলায় হচ্ছে আ। কিন্তু তাছাড়াও আরো অনেক স্বর আছে, আছে, ক্যাট যেমন। আর সব থেকে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে যে বাংলায় যেরকম ত্রিভুজের ধার দিয়ে দিয়ে এই সমস্ত স্বর ছিল, এখানে আবার মাঝখান দিয়েও স্বর আসছে, এবং মাঝখানে, একেবারে মাঝখানে যে স্বরটি, সেটা ইংরেজির একটি বিশিষ্ট স্বর, সেটাকে ভাষাতত্ত্বের আলোচনায় schwa বলে লেখা হয়, SCHWA, schwa বলে লেখা হয়। সেটা একটা ইংরেজির বিশিষ্ট স্বর। আমি একজনের মুখে শুনেছিলাম যে ইংরেজিতে যে সমস্ত সিলেবলে কোনো রকম অভিঘাত পড়ে না, সেই সিলেবলে সমস্ত স্বরধ্বনি শোয়ার মতো উচ্চারণ হয়। হ্যাঁ, কাজে শোয়া হচ্ছে ইংরেজির সব থেকে বেশি ব্যবহৃত স্বরধ্বনি। কথাটা বোধহয় ঠিক, একেবারে পুরোপুরি না হলেও অনেক ক্ষেত্রেই তাই। তারপরে দেখুন ওই যে একটা আ, এমনি যে আ, তার একটু ওপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই একটা হ্রস্ব আয়ের মতোই আ, হ্যাঁ, কাপ। ওই আ, ওইখানে ওইটাকে ইউ দিয়ে লেখা হতো বলেই আমাদের ইংরেজরা যখন ভারতবর্ষে এলো তখন পাঞ্জাব লিখতে গিয়ে PUNJAB লিখেছিল। তার কারণ হচ্ছে ওখানে ওই ইউটা ছিল অভিষ্ট। তো এরকম ভাবে অনেকগুলো স্বরধ্বনি আমরা এখানে দেখতে পাচ্ছি। এইখানে যা দেখানো হয়েছে এর মধ্যে শুধু শুদ্ধ স্বরধ্বনি নয়, এর মধ্যে যৌগিক স্বরধ্বনিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এই ওপরে বাঁদিকে হিট, তার তলাতেই লেখা আছে নিয়ার, সেটা হচ্ছে ই এবং ওই শোয়া। হ্যাঁ, এরকম যৌগিক স্বরধ্বনিগুলো আছে, কিন্তু যৌগিক স্বরধ্বনির কথা আমি পরে আসছি। কি হলো? ইনি তো আর নড়ছেন না। এবং এই এত রকম স্বরধ্বনি আছে বলে, এবং স্বরবর্ণ সেরকম নেই বলে, স্বরবর্ণ তো 5টা বর্ণমালায়, স্বরধ্বনি আছে বলে নানান রকম চিহ্ন উদ্ভাবন করে সেগুলো অভিধানে উল্লেখ করা হয় যে কিরকম উচ্চারণ হবে। যেমন দীর্ঘ স্বরধ্বনিগুলোর জন্য ডান দিকে একটা ওই কোলনের মতো জিনিস লেখা হয়, অর্থাৎ আর্ম। এরকম দীর্ঘ স্বরধ্বনিগুলো সেরকম ভাবে আছে। এদিকে হ্রস্ব স্বরধ্বনিগুলো তাহলে দেখছেন 1 2 3 4 5 6 7 8টা হ্রস্ব স্বরধ্বনি। এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির হিসাব। এরপরে দেখাবো ওয়েবস্টারের হিসাব। এখানে যেগুলো ব্যঞ্জনের জন্য সেগুলো আমি কেটে দিয়েছি, কিন্তু তাছাড়াও ওই সমস্তগুলোই রয়েছে, এবং হ্রস্ব দীর্ঘ মিলিয়ে প্রচুর স্বরধ্বনি। এবং হ্রস্ব দীর্ঘের তফাতে কিন্তু অর্থের তফাৎ হয়, অর্থাৎ হ্রস্ব দীর্ঘের তফাৎ হচ্ছে ধ্বনিবর্গের তফাৎ ইংরেজিতে। বাংলায় নয়, হিন্দিতে হ্যাঁ, কিন্তু ইংরেজিতে হ্যাঁ। অন্যান্য ইউরোপীয় ভাষার স্বরধ্বনি সম্বন্ধে একটু আলোচনা করি। স্পেনীয় বা হিস্পানি ভাষা এবং ইতালীয় ভাষা, এই দুটি ভাষাতে স্বরধ্বনি খুব সহজ। আ, এ, ই, ও, উ। ইংরেজিতে বলার সময় যে আটাকে এ বলা হয়, তারা সেরকম বলে না, তারা আই বলে। অর্থাৎ তারা যখন বর্ণমালা শেখে আ বে সে দে করে শেখে। আ, এ, ই, ও, উ, এই হচ্ছে 5টি স্বর। এই যে ও, এই ও কখনো কখনো কোনো প্রতিবেশে অ এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ একটু নেমে আসে। প্রতিবেশটা হচ্ছে যে যদি একটা সিলেবলের মধ্যে দুপাশে দুটি ব্যঞ্জন ধ্বনি থাকে এবং মাঝখানে ও থাকে, তাহলে সেই ওটা অনেকটা অ এর মতো উচ্চারণ হয়। যেমন স্প্যানিশে, ইংরেজিতে যেটা ডক্টর, সেটা স্প্যানিশে দপ্তর, সেখানে দপ্তর নয়, দপ্তর। ওই ও এরকম দুপাশে ব্যঞ্জন ধ্বনি থাকলে ও একটু নেমে আসে।
এইরকম যে বদল সেগুলোকে বলা হয় সহধ্বনি। আরো লক্ষ্য করুন, অ্যা উচ্চারণ কিন্তু নেই স্প্যানিশে। তাই কলকাতার ফুটবল লিগের বর্ণনা দিতে গিয়ে যখন আমাদের খবরের কাগজে র্যামোস বলে একজনের কথা লেখেন, তখন আমার মনে হয় র্যামোস সেটি শুনলে মূর্ছা যেতেন। হ্যাঁ, কারণ ও স্বরধ্বনি তিনি জীবনে শোনেননি এবং খুব সম্ভবত উচ্চারণ করতে পারেন না। ঠিক আছে। রুশ ভাষা আমি ঠিক জানি না, কিন্তু দেখে শুনে মনে হয় এবং লেখাপড়া করে মনে হয় যে এতেও 5টাই স্বরধ্বনি বর্ণ আছে, ওই আ এ ই ও উ। অনেকে বলেন যে 6টা আছে, ওই উ এবং ই এর মাঝামাঝি একটা উপরের দিকে একটা স্বরধ্বনি আছে, কিন্তু সেটা সম্বন্ধে মতান্তর আছে। ফরাসিতে দেখা যায়, ফরাসিতে আবার ইংরেজির মতো প্রচুর পরিমাণে স্বরধ্বনি, প্রচুর স্বরধ্বনি। এবং ফরাসিতে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ফরাসিতে অনেক সানুনাসিক স্বরধ্বনি আছে। অর্থাৎ সানুনাসিক মানে বুঝতেই পারছেন, যার উচ্চারণের সময় নাক দিয়ে খানিকটা হাওয়া বেরোয়। যেমন এই দেখুন, এইটা হচ্ছে অ্যা উচ্চারণ, বাংলার অ্যা উচ্চারণের মতো। এটা ফরাসিতে আছে, কিন্তু খুব কম শব্দে আছে, খুব কম শব্দে। যেমন 4-এর ফরাসি হচ্ছে 4, সেখানে আছে। যাই হোক, উদাহরণ দেওয়ার দরকার নেই, খুব কম শব্দে আছে। কিন্তু তার একটু নিচে দেখুন, ওই একই চিহ্নের উপরে একটি ঢেউ খেলানো মাত্রার মতো রয়েছে, সেটি হচ্ছে সানুনাসিক অ্যাঁ। এইটা ফরাসিতে প্রচুর আছে। এবং বলতে গেলে ফরাসি দেশে গিয়ে জীবন ধারণ করবার জন্য যে দুটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেই দুটোতেই এই। একটা হচ্ছে প্যাঁ, মানে হচ্ছে গিয়ে রুটি, আর একটা হচ্ছে ভ্যাঁ, মানে হচ্ছে মদ। আচ্ছা, তারপর দেখুন নিচে রয়েছে আ, এবং ওপর দিকে ক্রমশ ওই অ, ও, উ ইত্যাদি করে স্বরধ্বনিগুলি রয়েছে, প্রচুর স্বরধ্বনি। শুধু তাই নয়, ফরাসিতে লেখার সময় অনেক সময় শুদ্ধ স্বরধ্বনিও একটা বর্ণ দিয়ে লেখা হয় না, কেননা স্বরধ্বনি এত বেশি যে 5টা মাত্র স্বর দিয়ে সবকিছু লেখা যায় না। যেমন ফরাসিতে যেখানে ইউ বর্ণটি লেখা হয়, মানে যেটা স্পেনীয় এবং ইতালীয় হিসেবে উ বলা উচিত, সেটা যখন লেখা হয় তখন তার উচ্চারণটা এমন একটা জিনিস যেটা হয়তো আমি ঠিক মতো করতে পারবো না, তবে একটু চেষ্টা করতে পারি। সেটার উচ্চারণ হচ্ছে উ। আর যেটা সত্যি বাংলার উ এর মতো উচ্চারণ, সেটা লেখা হয় ও ইউ দিয়ে। এবং এটা কিন্তু ধ্বনিবর্গের তফাৎ। যেমন সু যদি বলেন, সু, এস ও ইউ এস, সু, সু মানে নিচে। আর যদি বলেন সু, তার মানে উপরে। কাজে বিরাট তফাৎ হয়ে যাচ্ছে। তেমনি এমনি যে ই, ইংরেজিতে ই যেটাকে বলা হয়, বা স্পেনীয় ভাষা ইতালীয়তে যেটাকে এ বলা হবে, সেটা ফরাসিতে ঠিক এর মতো উচ্চারণ হয় না। সেটা ফরাসিতে ওই শোয়ার মতো উচ্চারণ হয়, একদম মাঝখানে যেটা রয়েছে। কিন্তু ফরাসিতে যখন এ উচ্চারণ বোঝানো হয়, তখন সেই ই এর উপরে একটা আঁকড়ি লাগানো হয়, যেমন কাফে। একটু পুরনো ভাষার দিকে যাওয়া যাক, ইউরোপে গ্রিক। গ্রিক ভাষা অনেকটাই বদলেছে কয়েক হাজার বছরে, কিন্তু এখন আধুনিক যে গ্রিক যে উচ্চারণ হয়, তাতে 5টি স্বরধ্বনি, 3টি প্রান্তিক আ, ই, উ, আর মাঝখানে একটা করে আছে। আর ই এর মাঝখানে এ, আ এবং উ এর মাঝখানে ও। আবার দেখুন এ কিন্তু কোথাও নেই। তেমনি লাতিনের কথা যদি ভাবেন, এবার একটু অন্যভাবে দেখাচ্ছি, ছবি না এঁকে। লাতিনেও ওই ই এবং তার পাশে ফোঁটাওয়ালা ই, অর্থাৎ দীর্ঘ ই, তেমনি উ দীর্ঘ উ, ও দীর্ঘ ও, আ দীর্ঘ আ, এ দীর্ঘ এ। আর বাকি ওই যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেখাচ্ছেন,
ওটা শুদ্ধ লাতিনে ছিল না, গ্রিক থেকে আসা কিছু শব্দে খালি ব্যবহার হতো। এখানেও দেখুন ওই প্রান্তিক স্বরগুলোর মাঝখানে মাঝখানে একটা করে স্বর আছে, দুধাপ স্বর নেই। অর্থাৎ বাংলায় যে অ্যা এবং অ এই যে স্বরগুলো, এই স্বরগুলো কিন্তু ওখানে নেই। অন্যান্য ভাষার কথা দেখা যাক। অর্থাৎ ইউরোপ থেকে বেরিয়ে এসে আরবি ভাষায় যদি দেখেন, আরবি ভাষা খুব সম্ভব 3টি মাত্র স্বর, যদিও হ্রস্ব দীর্ঘ তফাৎ করলে 3 দুগুণে 6, এবং সেই 3টি স্বর হচ্ছে ওই 3টি প্রান্তিক। মনে করে দেখুন দেবনাগরীর সময় সংস্কৃতেও কিন্তু ওই 3টেই স্বর ছিল, 3টে স্বরের হ্রস্ব আর দীর্ঘ। আরবিতেও তাই। আমাদের পূর্ব দিকে যদি যাওয়া যায়, জাপানি ভাষাতে ওই আবার 5টা স্বর, মোটামুটি 3টে প্রান্তিক স্বর আর মাঝখানে মাঝখানে একটা করে। চীনা ভাষাতেও প্রায় তাই। এই 3টে ভাষা আমি একটু সংকোচ এবং কুণ্ঠার সঙ্গে বলছি, কারণ এই 3টে ভাষা আমি জানি না, কিন্তু জাপানি এবং আরবি আমি অনেক শুনেছি, সুতরাং তার ভিত্তিতে বলতে পারি। এবং চীনা একসময় শেখবার চেষ্টা করেছিলাম, কাজে খানিকটা ওই কিছু মনে আছে যা তার ভিত্তিতে, আর যা এখানে উইকিপিডিয়া থেকে দেখে যা পেলাম তার ভিত্তিতে এই হচ্ছে সিদ্ধান্ত। তাহলে একটা জিনিস দেখছেন যে এই যে অ্যা ধ্বনিটার যেটা বলছিলাম, সেটা কিন্তু প্রায় কোনো ভাষাতে নেই। আমরা বাঙালিরা যে দুটি ভাষার সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়ে বড় হই, একটা বাংলা এবং একটা ইংরেজি, দুটো ভাষাতেই এই ধ্বনিটি আছে, যার জন্য আমাদের মনে হয় সর্বত্র তিনি বিরাজ করেন। আসলে তা নয়, প্রায় আর কোথাও নেই। এবার সানুনাসিক স্বরের কথায় আসি। সানুনাসিক স্বর সমস্ত ভারতীয় ভাষায় আছে, আধুনিক ভারতীয় ভাষা, এবং ভিন্ন ধ্বনিবর্গ হিসেবে আছে। অর্থাৎ একটা স্বরের উচ্চারণ সানুনাসিক হলো কি না হলো তার উপরে অর্থের পরিবর্তন হতে পারে। যেমন বাংলায় যদি ভাবেন, কাটা আর কাঁটা দুটো আলাদা শব্দ, সম্পূর্ণ আলাদা অর্থ, কোনো সম্পর্ক নেই। গা এবং গাঁ, দাড়ি এবং দাঁড়ি, এগুলো আলাদা শব্দ। কাজেই সানুনাসিকতা একটা ভিন্ন ধ্বনিবর্গের সূচক ভারতীয় ভাষায়। ইউরোপীয় ভাষার মধ্যে আমি যতদূর জানি, এবং ইউরোপের প্রধান যে লিপিগুলো সেগুলো সবগুলো আমি পড়তে পারি, কাজেই মোটামুটি ভাবে খানিকটা জোর দিয়েই বলা যায় যে একমাত্র পর্তুগিজ ভাষাতে এই সানুনাসিকতা বোঝানোর জন্য একটা বিশেষ চিহ্ন আছে। সেটা হচ্ছে ওই যে এই দুটো শব্দ দেখছেন, গ্রাও, এই যে আ মানে এ ওপরে যে একটা হালকা ঢেউ দেখছেন, ওটি হচ্ছে সানুনাসিক, মানে আমাদের চন্দ্রবিন্দু। তেমনি পর্তুগিজদের ইংরেজিতে যে নামটা জন, সেটা পর্তুগিজের নাম হচ্ছে জোয়াও, ওটাও সানুনাসিক। অন্যান্য কিছু ভাষায় সানুনাসিক ধ্বনি আছে, তার জন্য আলাদা বর্ণ নেই। যেমন ফরাসিতে শুধু এন দিয়ে সাধারণত সানুনাসিকতা বোঝানো হয়। BON উচ্চারণ হচ্ছে ব। যদি এনটা সানুনাসিক না হয়, ওটা একটা আলাদা ব্যঞ্জন হতো, তাহলে অন্যভাবে বানান লেখা হতো। পরে যেটা লেখা হয়েছে বন, ব হচ্ছে পুংলিঙ্গ, বন হচ্ছে স্ত্রীলিঙ্গ, একই শব্দে। তো ওই চন্দ্রবিন্দুটা আর কি এখানে এন এর আকারে বোঝানো হচ্ছে। দুটো এন হয়ে গেলেই সেটা আর চন্দ্রবিন্দু নয়, তখন সেটা ব্যঞ্জনের মতোই উচ্চারিত হবে। এইভাবে বোঝানো হয়। ইংরেজি ভাষা বা জার্মানীয় ভাষা ইত্যাদি ভাষায় সানুনাসিক স্বরের জন্য কোনো ধ্বনিবর্গের তফাৎ হয় না। তার মানে এই নয় যে আপনি সানুনাসিক উচ্চারণ করতে পারেন। সত্যি বলতে গেলে ইংরেজি ভাষা মার্কিন দেশে যেভাবে উচ্চারিত হয়,
সেটা অত্যন্ত সানুনাসিক। আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট, এরকম করে লোকে হুমকি দেয়। হ্যাঁ, তো কিন্তু তার জন্য কোনো তফাৎ হয় না, ওই সানুনাসিকতাটা বাদ দিলেও ওর অর্থ একই হতো। এরপরে আসছে যে সমস্ত স্বরবর্ণের অন্যান্য কাছাকাছি জায়গার কথা যেগুলো আমরা আগের থেকে ফেলে এসেছিলাম, সেগুলোর কথা। যৌগিক স্বর। প্রথমে যৌগিক স্বর মানে তার প্রথমার্ধ, তার মধ্যে দুটো স্বর থাকবে। তার মধ্যে প্রথমার্ধটা হচ্ছে শুদ্ধ স্বর, দ্বিতীয়ার্ধটা হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বরটা কিরকম? এই বাক্যটা মনে মনে বলে দেখুন। যা ও করেছে তা ভুলে যাও। এই প্রথমের যে যা ও উচ্চারণে ওটা যেভাবে উচ্চারিত হলো, আর শেষকালে যাও বলার সময় যেভাবে উচ্চারিত হলো, এ দুটো এক নয়। শেষকালের ওই যে ওটা, মানে যাও বলতে গেলে যে ওটা বলা হয়, সেই ওটাকে আপনি টেনে রাখতে পারবেন না। প্রথম যে ওটা, যেটা ও একটা আলাদা শব্দ, সেটা আপনি টেনে রাখতে পারেন, ও করে টেনে রাখতে পারেন। কিন্তু ওই যে যাও, ওই ওটা টেনে রাখা যায় না। ওই জন্য ওটা একটু ব্যঞ্জনের লক্ষণ আক্রান্ত স্বর বলতে পারেন, সেটাকে বলা হয় অর্ধস্বর। এখন তাহলে কি বলবেন যে একই শব্দে যদি পরপর দুটো স্বরবর্ণ থাকে তাহলে যৌগিক স্বর হয়ে যাবে? মানে এখানে যে যা ও, এটা তো দুটো আলাদা শব্দ, কিন্তু ওখানে যাও তো একটা শব্দ, সেই জন্য একটা শব্দ এসে যৌগিক স্বর হয়ে গেল, সেটা কিন্তু তা নয়। একই শব্দে পরপর দুটো স্বরবর্ণ থাকতে পারে, কিন্তু যৌগিক স্বর না হতে পারে। যেমন বাংলায় দেখুন দিয়ে, ওখানে একটা অন্তস্তীয় দিয়ে লেখা হয় বটে, কিন্তু অন্তস্তীয়টার কোনো উচ্চারণ নেই, ওটা দি এ, দি এ, কিন্তু ওটা কিন্তু অর্ধস্বর নয়। ধোয়া, ধো আ, এটাও অর্ধস্বর নয়। এখানে কিন্তু কোনো যৌগিক স্বর হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে পাশাপাশি দুটো স্বরধ্বনি এলে মাঝখানে একটা শ্রুতিধ্বনি এসে যায়, যেমন মায়া, এখানে মা আ নয়, মায়া, একটা শ্রুতিধ্বনি এসে যায়, ইংরেজিতে বলে গ্লাইড। এখন ইংরেজিতে এরকম যদি পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকে এবং যদি দুটোর মিলে যৌগিক স্বর না হয়, তাহলে কোনো কোনো শব্দে সেটা আলাদাভাবে বোঝানো হয়। কিন্তু এটা খুবই বিরল ব্যবহার এবং ক্রমশ আরো বিরল হয়ে আসছে। লোকে ধরে নিচ্ছে যে ঠিক আছে, সবাই জানে, উনি আর মাথা ঘামিয়ে দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। নাইভ যেমন একটা শব্দ, এখানে এ আর আই মিলে কিন্তু যৌগিক স্বর হচ্ছে না, দুটো আলাদা স্বর। স্পেনীয়, ইতালীয় ইত্যাদি ভাষায় লেখার সময় একটা কায়দা করা হয় যে দুটো স্বরবর্ণ যদি পাশাপাশি আসে এবং যদি আমরা বোঝাতে চাই যে সেটা যৌগিক স্বর হচ্ছে না, তাহলে মাঝখানে একটা পাঁচিল দিয়ে দাও। পাঁচিল কি হবে? পাঁচিল হচ্ছে এমন একটা জিনিস যার কোনো নিজস্ব উচ্চারণ নেই। এই সমস্ত ভাষাতে এইচ বর্ণটির কোনো উচ্চারণ নেই। এইচ বর্ণটি উচ্চ। উচ্চ তো বর্ণে আছে কেন, বর্ণমালায় আছে কেন? তার একটা কাজ আছে, কাজটা হচ্ছে পাঁচিল। এই যেমন মেক্সিকোর একটা অঞ্চল এবং সেই অঞ্চলের একটি বড় শহরের নাম হচ্ছে চিহুয়াহুয়া। চিহুয়াহুয়া, এই এইচটা যদি না থাকতো, দুটি এইচ যদি না থাকতো, তাহলে এটা উচ্চারণ হতো চিউ ওয়াউ ওয়া। চিউ নয়, চি উয়া। চি বলে একটা সিলেবল শেষ হচ্ছে, তারপরে আর একটা সিলেবল শুরু হচ্ছে, সেটা বোঝানোর জন্য মাঝখানে একটি এইচ দিয়ে দেওয়া হয়েছে। বাংলায় যৌগিক স্বর কি কি হতে পারে একটু দেখা যাক। এর মধ্যে একটা বেশ মজার ব্যাপার আছে। এখানে এই বাঁদিকে যা লেখা হয়েছে সেটা হচ্ছে প্রথমের যে শুদ্ধ স্বরটা, আর উপরে যা আছে সেগুলো হচ্ছে শেষের অর্ধস্বর। অর্থাৎ দেখুন, একদম প্রথমে লেখা হচ্ছে দি। দি মানে
ই এবং ই, ই শুদ্ধ স্বর, তারপরে ই অর্ধস্বর দিয়ে একটা যৌগিক স্বর হচ্ছে, বা ওই লাইনের শেষে পিউ। আচ্ছা, কিন্তু মাঝখানে কিন্তু আর কিছু নেই, ওগুলো হয় না, ওই যৌগিক স্বর বাংলায় হয় না। তেমনি এ, আ, অ, উ ইত্যাদি সবগুলো দিয়ে শুরু কিছু না কিছু যৌগিক স্বর আছে, কিন্তু এর মধ্যে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যৌগিক স্বরের যে দ্বিতীয় অংশ যেটা অর্ধস্বর, সেই অর্ধস্বরে আ এবং অ কখনো হয় না বাংলায়। মনে রাখবেন আ এবং অ হচ্ছে, আমরা ওই যে ত্রিভুজটি দেখিয়েছিলাম সেই ত্রিভুজের একদম তলার দিক, তার মানে ত্রিভুজের তলার দিকে অর্ধস্বর পৌঁছচ্ছে না। এবং আরো লক্ষণীয় হচ্ছে যে প্রথম যে স্বরটি শুদ্ধ স্বর, সেখান থেকে কখনোই পরবর্তীটা ওপর দিকে যাচ্ছে না, পরবর্তীটা সবসময় তলার দিকে নেমে আসছে। ই এবং উ দুটোই ওপরে ছিল, ঠিক আছে, হতে পারে, কিন্তু ই থেকে নেমে আর কখনো এতে আসবে না। এই জন্য বাংলাতে মানে এমনিতে মনে হবে 7 × 7 = 49টা যৌগিক স্বর হতে পারত, কিন্তু তা নয়, তার থেকে অনেক কম যৌগিক স্বর আছে। ইউরোপীয় ভাষাতে যৌগিক স্বর এবং বর্ণের মধ্যে কি রকম ব্যবস্থা করা হয়েছে দেখা যায়। ইংরেজিতে দেখুন অনেক সময় একটি বর্ণ দিয়েও যৌগিক স্বর বোঝানো হয়, যেমন মাই, যেমন নো, এগুলো যৌগিক স্বর, কিন্তু একটি মাত্র বর্ণ, অর্থাৎ একটি শুদ্ধ স্বরবর্ণ ব্যবহার করে একটা যৌগিক স্বর বোঝানো হচ্ছে। ফরাসিতে দেখুন ও ইউ হচ্ছে শুদ্ধ স্বর, আমি আগেই বলেছি ও ইউ হচ্ছে একদম বাংলার উ এর মতো উচ্চারণ, যেমন সু, কিন্তু ও আই হলে সেটা যৌগিক স্বর, সেটা হচ্ছে ওয়া, যেমন মাদমোয়াজেল। হ্যাঁ, কাজেই ঠিক কোনটা হলে শুদ্ধ স্বর হবে, কোনটা হলে যৌগিক স্বর হবে, এর খুব পরিষ্কার কোনো নিয়ম বা এ নিয়ে খুব একটা চিন্তা ব্যয় করা হয়েছে বলে মনে হয় না। এগুলো শিখতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে শিখতে হবে, মুখস্থ করতে হবে যে এই হচ্ছে নিয়ম। জার্মানীয় ভাষাতে বিশেষ বিশেষ সমাহার যৌগিক স্বর নির্দেশ করে, তার মধ্যে দুটি খুব গুরুত্বপূর্ণ দুজন বিখ্যাত ব্যক্তির নামের জন্য। একটি হচ্ছে ই আই থাকলে তার উচ্চারণ হয় আই, যথা আইনস্টাইন, আর ই ইউ থাকলে তার উচ্চারণ হয় অয়, যথা ফ্রয়েড। কিন্তু সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপীয় ভাষাতে এই যৌগিক স্বর বোঝানোর জন্য কোনো পরিষ্কার চিন্তা ব্যয় করা হয়নি বর্ণমালাতে। এবারে আমরা আসি আমাদের শেষ প্রসঙ্গে, স্বরলক্ষণাক্রান্ত ব্যঞ্জন, যার কথা আমি একদম প্রথমে উল্লেখ করেছিলাম যে সংস্কৃত রি লি কিভাবে উচ্চারিত হতো। এখন এগুলো কি স্বরবর্ণের মধ্যে দেওয়া হয়েছে কেন? রি এর উচ্চারণ তো রয় রস্বীকার না, সেটা বাংলার উচ্চারণ। আপনারা জানেন যে ভারতের দক্ষিণ দিকেই সেভাবে উচ্চারিত হয় না, ভারতের দক্ষিণ দিকে যেভাবে উচ্চারিত হয় সেটা অনেকটা রয় উকারের মতো, রু, যার জন্য একটি মলম যার নাম বাংলায় উচ্চারণ করলে অমৃতাঞ্জন হওয়া উচিত ছিল, সেটাকে আমরা সবাই অমৃতাঞ্জন বলি, কারণ সেটা দক্ষিণ ভারতে তৈরি হয়। অন্তত নামটা দক্ষিণ ভারতে তৈরি হয়েছিল, এখন তাদের কারখানা কোথায় আছে আমি জানি না। এখন তাহলে রিয়েলি কিভাবে উচ্চারিত হতো? এখন দেখুন এক একটা ধ্বনি দল মানে সিলেবল, এক একটা ধ্বনি দল একটা স্বরধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়। তাহলে আমাদের দেখতে হবে যে কোথায় এমন কোনো ধ্বনি দল আমরা দেখতে পাই যেখানে অন্য কোনো স্বরধ্বনি নেই। বাংলায় এরকম পাবেন না, বাংলায় তো ওই রয় রস্বীকারের মতো উচ্চারণ হয়ে গেছে। কিন্তু যদি ইংরেজি লিটল শব্দটা উচ্চারণ করেন, এতে দুটি ধ্বনি দল আছে, প্রথমে লি, তারপরে ট্ল। তাহলে এই শেষকালের যে ট্ল উচ্চারণ হলো, এখানে স্বরধ্বনিটা কোথায়? এই স্বরধ্বনি হচ্ছে সংস্কৃত লি। তেমনি ফরাসিতে যদি সম্র উচ্চারণ করেন,
তাহলে ওই শেষকালের যে আরটা যে উচ্চারণ হয়, শেষের ইটার উচ্চারণ নেই, সেটা হচ্ছে রি এর উচ্চারণ। বাংলা এই উচ্চারণ হয় না। হিন্দিতে লি এর উচ্চারণ খুব একটা হয় না, কিন্তু রি এর উচ্চারণ অনেকে করেন, অন্তত যারা খুব পরিশীলিত উচ্চারণ বোঝাতে চান তারা এরকম উচ্চারণ করে। সংস্কৃতে যে সন্ধি, সেই সন্ধিতে অ এর সঙ্গে রি যোগ হলে সেটা অর হয়ে যেত। যেমন দেব যুক্ত ঋষি, দেবর্ষি, ওই সময় ওই আগের অটাকে আশ্রয় করে ওই রিটা তখন ব্যঞ্জন ধর্ম প্রাপ্ত হতো। দেব ঋষি, দেবর্ষি, এইরকম ভাবে সংস্কৃত উচ্চারণ হতো। কিন্তু যেটা বললাম, বাংলায় এখন আর এভাবে উচ্চারণ হয় না। অতএব বাংলার দিকে যদি তাকান, লক্ষণাক্রান্ত ব্যঞ্জন নেই। ইংরেজির কথা একটু উল্লেখ করলাম, রি আর লি, কিন্তু ইংরেজিতে কিন্তু আরো এরকম ব্যঞ্জন আছে। যেমন লিসন, এর শেষকালে যে এন, এটা হচ্ছে এরকম ব্যঞ্জন। এগুলোকে ইংরেজিতে বলে ভোকালিক কনসোনান্ট। ভোকালিক মানে ভাওয়েলের ধর্ম যার আছে। স্প্যাজম, স্প্যাজম, দুটি ধ্বনি দাও, দুটি সিলেবল। দ্বিতীয় সিলেবলে যে স্বরধ্বনি সেটা হচ্ছে ওই ম কে উচ্চারণ করে একটা স্বরধ্বনি হচ্ছে, অর্থাৎ ম ধ্বনিটা স্বরবর্ণের লক্ষণ পাচ্ছে, এরকম ভাবে উচ্চারণ হচ্ছে। সংস্কৃতে এইভাবে ন এবং ম স্বরলক্ষণ পেত এরকম কোনো চিহ্ন আমাদের কাছে নেই। ধরে নিতে হবে যে এরকম কিছু ছিল না। কিন্তু ইংরেজিতে এবং আরো অন্যান্য কিছু কিছু ইউরোপীয় ভাষায়, ফরাসিতে তো বটেই, এরকম উদাহরণ আছে। এই হলো মোটামুটি স্বরধ্বনি সম্বন্ধে আমাদের আলোচনার শেষ। এরপরে আর কিছু নেই। সুতরাং আমি একটুখানি একটা সার সংক্ষেপ করে দিই 1 মিনিটের মধ্যে। বাংলায় স্বরবর্ণ যাই থাক না কেন, স্বরধ্বনি 7টা, শুদ্ধ স্বরধ্বনি 7টা। তার মধ্যে একটির জন্য কোনো বর্ণ এখনো পর্যন্ত আমরা বরাদ্দ করতে পারিনি, সেটি উদ্বাস্তু হয়ে রয়েছে। তার জন্য বর্ণ হওয়া উচিত, হ্যাঁ উচিত, তো সব উচিত কাজ হয় না। বাংলার যে ধ্বনিগুলো আছে তার মধ্যে অ ধ্বনিটি সংস্কৃতই ছিল না, এখনো বেশিরভাগ ভারতীয় ভাষায় নেই, এবং অ্যা ধ্বনিটিও একই সম্পর্কেও একই কথা। ইংরেজি, ফরাসি ইত্যাদি ইউরোপীয় ভাষাতে স্বরধ্বনির সংখ্যা অনেক বেশি, যদিও স্বরবর্ণের সংখ্যা কম, কিন্তু স্বরধ্বনির সংখ্যা অনেক বেশি। আবার ইউরোপের অন্য কিছু কিছু ভাষায়, যেমন স্পেনীয় ভাষা, গ্রিক ভাষা, এখানে স্বরধ্বনির সংখ্যা খুব কম। এবং যতদূর মনে হয় প্রাচীন ইন্দো ইউরোপীয় যে ভাষাগুলো ছিল তাতে স্বরধ্বনির সংখ্যা, অর্থাৎ স্বরধ্বনির প্রকার এরকম কম ছিল। সেইগুলোই সংস্কৃততে এসেছে, প্রাচীন গ্রিকে ছিল, লাতিনেও সেই রকম বিন্যাস দেখা যাচ্ছে। আর এছাড়া স্বরধ্বনির সঙ্গে যেগুলো আলোচ্য সেগুলো হচ্ছে যৌগিক স্বর এবং স্বরলক্ষণাক্রান্ত ব্যঞ্জন, যেগুলোর কথা আমরা সংক্ষেপে আলোচনা করলাম এবং দেখালাম যে সংস্কৃতে ওই যে রি লি যেগুলোকে আমরা বলি সেগুলো এই স্বরলক্ষণাক্রান্ত ব্যঞ্জন ছিল। এবং ইংরেজি বা কিছু কিছু ইউরোপীয় ভাষায় আরো কিছু কিছু এরকম ব্যঞ্জন উচ্চারিত হয় স্বরধ্বনির মতো। এই পর্যন্তই, নমস্কার। অধ্যাপক পালকে তার এই মনোজ্ঞ আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আমরা মাননীয় বক্তার অনুমতি নিয়ে এবার কিছু প্রশ্ন এখন নিতে পারি।